দেখো, আমরা আগের দিন দেখিয়েছিলাম, এইগুলো আমার সিলেবাসে আছে। টেকনিক্স অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্টস, প্রিপেয়ারিং নোটস বলেছিলাম, এটা পরে বোঝাবো। রেফারেন্স, বিবলিওগ্রাফি, আমরা টোটাল আগে স্ট্রাকচারটা বলেছিলাম যে সায়েন্টিফিক রিপোর্ট একটা লিখতে গেলে তার প্রথমে থাকবে টাইটেল, তারপরে থাকবে টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্টটা বলেছিলাম ভূগোলে আমাদের মূলত মূল কন্টেন্ট ছাড়াও আমাদেরকে 3টে কন্টেন্ট আরও দিতে হয়, তাই তো? লিস্ট অফ টেবলস, লিস্ট অফ ম্যাপস অ্যান্ড ডায়াগ্রামস আর লিস্ট অফ প্লেটস, এটা আমাদের দিতে হয়। এরপরে আসছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় আমরা সেইটা থেকে আজকে স্টার্ট করব। ইন্ট্রোডাকশন হচ্ছে মুখবন্ধ, তোমরা জানো। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে মুখবন্ধ, অর্থাৎ যে রিসার্চ বা যে কাজটা আমরা করতে চলেছি তার একটা প্রাথমিক ধারণা। তাহলে স্যার অ্যাবস্ট্রাক্টের থেকে পার্থক্যটা কোথায়? না, অ্যাবস্ট্রাক্টের টোটাল কাজের মানে কাজের রিসার্চ প্রবলেম থেকে শুরু করে একদম রিসার্চ শেষ হওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত তার একটা ফর্মাল আউটলুক বলা থাকে অ্যাবস্ট্রাক্টে। অর্থাৎ একটা রিসার্চ অ্যাবস্ট্রাক্ট পড়ে মোটামুটি একজন বুঝতে পারবে যে এই রিসার্চটার মূল বিষয়বস্তু কী এবং তার ফাইন্ডিংস কী, সে কী করতে চেয়েছে। কিন্তু ইন্ট্রোডাকশানে মূলত কাজটার মধ্যে এন্ট্রি দেওয়া হয়, গৌরচন্দ্রিকা, একটা ভনিতা করার ব্যাপার থাকে। যেমন ধরো আমরা বলি, জিওগ্রাফি থেকে একটু আমাকে বলা হলো যে আচ্ছা সিম্পল একটা হরপ্পা সিভিলাইজেশন ধরো আমি পড়াবো। হরপ্পা সিভিলাইজেশনের সময় যদিও হিস্ট্রি, কিন্তু সেই সময়কার যে সোশিও কালচারাল কন্ডিশন কেমন ছিল। তো আমি প্রথমেই একজনকে বললাম, আচ্ছা তোমার এলাকায় কী কী নদী আছে? স্যার অমক অমক নদী আছে। আচ্ছা নদীর ধারে বসবাস করো কে, এরকম একজনের নাম বলো, নদীর কাছাকাছি বা নদীর তীরবর্তী অঞ্চলে। বলে স্যার আমার বাড়ি বাঁশবেড়িয়াতে, কেউ একজন বললো। আচ্ছা বলো তো নদীর ধারে মোটামুটি যে মানুষগুলো তার কালচার কেমন হয়, নদী সম্বন্ধে একটা রিলেটেড। তাহলে সেই রিলেশনটাকে আমি কমপ্লিট, অর্থাৎ তার একটা পূর্ব ধারণা থেকে মূল বিষয়বস্তুর মধ্যে ঢোকা, এইটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের সব থেকে বড় জায়গা। অর্থাৎ যিনি পাঠক তার দৃষ্টিকে আকর্ষণ করতে হয়, অর্থাৎ অ্যালাইড কোনো বিষয়বস্তু থেকে তার মূল যে রিসার্চ টপিক বা মূল যে বিষয়বস্তু তার মধ্যে এন্ট্রি নেওয়ার একটা ব্যাপার থেকে থাকে। এই জায়গাটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ তার বিমূর্ত ধারণাটাকে, আমাদের বিমূর্ত ধারণা আছে নদীর কেমন, তার লাইফ কেমন হয়, কিন্তু সেই বিমূর্ত ধারণাটাকে আলটিমেটলি তার কাজের সঙ্গে কোরিলেট করে একটা বাস্তব পটভূমিতে পরিণত করা হয়। দিস ইজ কল ইন্ট্রোডাকশন। দেখো আমি বলেছি, দ্য ইন্ট্রোডাকশন প্রোভাইডস আ সামারি অফ দ্য অ্যানালিসিস টু বি আন্ডারটেকেন। দ্য পারপাস অফ দ্য ইন্ট্রোডাকশন ইজ টু পুট দ্য রিডার in the picture and place of the research or the experiment within a context. তার ছবি, তার মাথার মধ্যে একটা সমগ্র রিসার্চের চিত্র তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়। যখন আমরা ইন্ট্রোডাকশন লিখব, নিম্নলিখিত বিষয়গুলো আমার কাছে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে। কি সেটা? নাম্বার 1, ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট দ্য অ্যানালিসিস টু বি ক্যারিড আউট। যে অ্যানালিসিস করতে তার ব্যাকগ্রাউন্ড কী, তার পূর্ব ধারণা কী, কোথা থেকে আমি এটা পেলাম, কেনই বা হঠাৎ করে এই কাজটা করতে চলেছি, বা এই কাজটার যে আলটিমেট আউটকাম কী কী হতে পারে, এই যে সম্যক একটা ধারণা, একটা ব্যাকগ্রাউন্ড, সেটাকে তুলে ধরতে হয়। 2 নম্বরে, প্রিভিয়াস লিটারেচার সম্বন্ধে যদি বিশেষ কিছু বলা থাকে, অর্থাৎ আমরা যে লিটারেচার রিভিউ করেছি তার মধ্যেও তুমি একটা মূল বোল্ড জায়গা পেয়েছি যে এই জায়গাটা বলা আছে কিন্তু এই জায়গাটা বলা হয়নি। এবং যখন আমরা অনেকটা বিষয়বস্তুকে সাপোর্ট করি তখন প্যারাফেজ করি। আমি প্যারাফেজ বলেছিলাম আগের দিন যে 5 লাইনের বেশি 6 লাইন লিখতে গেলে আমাদেরকে প্যারাফেজ করতে হয়, যাকে আমরা জিওগ্রাফির ভাষায় বলি ইনডেন্ট করা জিওগ্রাফি রিসার্চে। তো কোনো সায়েন্টিফিক লিটারেচার বা কোনো ক্রাফট বা কোনো আর্কিটেকচার যেগুলোর বশবর্তী হয়ে মূলত আমি সিদ্ধান্তে এলাম that this type of research material and research contextual items to be included or to be taken as a part of this research introduction. Next, reasons why the research was undertaken, যেটা আমি বলেছি আমি কেন এই কাজটায় হাত দিয়েছি, অর্থাৎ রিসার্চের যে রেশনাল, যে প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা এবং আলটিমেটলি যে আমার যে কাজটা তার কোন কোন জায়গাটা আমি ধরতে চাইছি এবং কেন ধরতে চাইছি সেই জায়গাটাকে এক্সপ্লেন করা। স্টেটমেন্ট অফ দ্য হাইপোথিসিস, আমি কোন জিনিসটাকে প্রুভ করতে চলেছি, অর্থাৎ আমার হাইপোথিসিস, আমার রিসার্চ
প্রবলেম এবং রিসার্চ রেজাল্ট, এই দুটোর মধ্যে যে যোগসূত্র, তার মধ্যে যে সেতু বন্ধন, তার মধ্যে যে ব্রিজিং, সে ব্রিজিংটাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট, এক্সপ্লেনেশন অফ দ্য ডিফারেন্ট টেকনিক্স, হোয়াই দে আর ইউজ, অর্থাৎ আমি যে মেথোডোলজি অ্যাপ্লাই করেছি, মেথোডোলজির একটা কংক্রিট বলবো না, মেথোডোলজির একটা মোটা ধারণা, যাকে আমরা বলি যে একটা প্রিলিউড, একটা পোশাকি ধারণা, মোটামুটি জিনিসটার সম্বন্ধে একটা আইডিয়া প্রথমেই বলে দেওয়া হয়ে থাকে ইন্ট্রোডাকশনের মধ্যে। আর প্রাইম অবজেক্টিভ যেটা, অর্থাৎ কোন মূল উদ্দেশ্য, অর্থাৎ যেটাকে আমরা বলি রিসার্চ গোল, সেই রিসার্চ গোলটাকে কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে বলে দেওয়া হয়ে থাকে। তো যখন আমরা ইন্ট্রোডাকশান লিখবো, এটা আমি করে দিয়েছি, দেখে নাও, যে আমি যখন একটা ইন্ট্রোডাকশান করব, তখন এই জিনিসগুলোকে আমি নিজেকে প্রশ্ন করবো। ঠিক যেমন আমরা কারক ব্যাখ্যা করতে গিয়ে কে, কি, কেন, এই সমস্ত প্রশ্ন করে একটা উত্তর পেতাম, সেই অনুযায়ী কারকগুলোকে সাজিয়ে নিতাম, ঠিক তেমনি ইন্ট্রোডাকশান যখন আমরা করব, এই প্রশ্নগুলো নিজের মধ্যে, মনের মধ্যে করব। এইটা আমরা লিখে রেখে দেবো যখন রিসার্চ করবো। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য পারপাস অর অবজেক্টিভ অফ দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য রিসার্চ, আমি যে কাজটা করছি তার উদ্দেশ্যগুলো কী কী, মূল উদ্দেশ্য কী। হোয়াই দ্য এক্সপেরিমেন্ট অর রিসার্চ কন্ডাক্টেড ইন পার্টিকুলার ম্যানার, আমি কেন রিসার্চটা এই জায়গাতেই করছি বা এইভাবেই করছি, আমি তো জানি, সেটাকে আমার ব্যাখ্যা করতে হবে। আর কি, হোয়াই ওয়াজ ইট ইম্পর্টেন্ট ইন ব্রডার কনটেক্সট, অর্থাৎ বৃহত্তর স্বার্থে আমি ধরো ভদ্রেশ্বরের স্লাম এরিয়ার ওপরে কাজ করছি, এবার আমি শুধু ভদ্রেশ্বরের স্লাম এরিয়া বলে দিলে হবে না, আমাকে ভাবতে হবে এই ভদ্রেশ্বর স্লাম এরিয়ার ওপরে যে কাজটা করি, সেটা আলটিমেটলি ভারতবর্ষের আর যে কোনো শহরতলির ক্ষেত্রে সেটা কার্যকরী হবে কি না, আমার রিসার্চটা সেটাকে আমি সেখানে ফিট করতে পারবো কি না, এই যে ব্রডার কনটেক্সট। এবং আমার এই যে রিসার্চ ভদ্রেশ্বরের স্লামের ওপরে কাজ, মানে বস্তির ওপরে যে কাজ, তার আর্থসামাজিক পরিবেশ, সেটা আলটিমেটলি ভূগোলে আমার যে ব্রডার অ্যাসপেক্ট হচ্ছে জিওগ্রাফি, সেই জিওগ্রাফির যে টোটাল বিষয়বস্তু, তার যে কন্টেন্ট, তার মধ্যে আমার এই কাজটা কোনো বিশেষ জায়গা করে নিতে পারবে কিনা, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমাকে ইন্ট্রোডাকশানটা করতে হবে। অর্থাৎ পরিষ্কার কথা যে ব্রডার ইমপ্লিকেশান, আমার কাজটার সার্থকতা, যৌতিকতা, প্রয়োগযোগ্যতা এবং অবভিয়াসলি তার যে ফ্যাসিনেটিং এফেক্ট, সেই জিনিসটাকে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের আনার চেষ্টা করতে হয়। এরপরে আসছে মেটেরিয়াল অ্যান্ড মেথড। মেটেরিয়াল এবং মেথডটাকে আমি আগেই বলেছি, মেথোডোলজি ব্যাখ্যা করেছি, কারণ অন্য জায়গায় এটা আমার ব্যাখ্যা করতে। মেটেরিয়াল মানে হচ্ছে কোন কোন বস্তুগত বা অবস্তুগত জিনিস, অবস্তুগত আসপেক্ট, যেগুলো রিসার্চ করতে গিয়ে আমাকে সরাসরি সাহায্য করেছে, তাকে বলা হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড মেটেরিয়ালস। আর মেথড, হাউ, হোয়াট টাইপ অফ টুলস অ্যান্ড টেকনিক্স আই হ্যাভ ইউজড টু এক্সপ্লেইন মাই ডেটা, my informations and obviously my statement, আমি যে স্টেটমেন্ট বা তথ্য বা সংখ্যাতাত্ত্বিক যে আমার স্ট্রাকচার আমি তৈরি করেছি, তাকে আমি কিভাবে ব্যাখ্যা করে আলটিমেটলি আমার হাইপোথিসিস বা আমার রিসার্চ কোশ্চেনগুলোকে সলভ করেছি, সেই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ারলি বলার প্রয়োজন পড়ে এই মেটেরিয়াল এবং মেথড সেকশানে, যেটাকে আমাদের রিসার্চের ভাষায় আমরা বলি অ্যানালিসিস। এরপরে আসছে রেজাল্টস, এখানে আর একটা কথা লিখতে হবে, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, এখানে হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। এরপরে বলতে হয় যে আমি যে রিসার্চটা করলাম, শুনতে পাচ্ছ, আমি যে রিসার্চটা করলাম বা রিসার্চটা করেছি, তার কি কি ফাইন্ডিংস বেরিয়েছে এবং সেই ফাইন্ডিংসগুলোকে যথাযথ তার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা, এইটাই হচ্ছে রিসার্চের হৃৎপিণ্ড, এটাই হচ্ছে রিসার্চের হৃৎপিণ্ড, এটাই রিসার্চের টোটাল যে রিসার্চের হৃৎপিণ্ড বলতে পারো, রিসার্চের বডি বলতে পারো, এবং রিসার্চের টোটাল চালিকা শক্তি, যেটা রিসার্চটাকে, আসল রিসার্চ বলতে আমরা এই পোর্শনটাকেই বুঝি, মূল বডি, মূল দেহকাণ্ড হচ্ছে এই জায়গাটা। তার মধ্যে কি কি থাকে, কি কি ইনক্লুড করা হয়, পিকচার্স অ্যান্ড স্পেকট্রা, ছবি, ডায়াগ্রাম, টেবিল, গ্রাফস অ্যান্ড হোয়েন এভার প্র্যাকটিক্যাল, যদি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে রিসার্চ করি, আমি যদি ভিজুয়াল ইন্টারপ্রিটেশন করতে চাই, তার মধ্যে টেবিল গ্রাফ থাকবে,
ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য রেজাল্ট, আমি যে রেজাল্টগুলোকে বলেছি তাকে প্রপার ব্যাখ্যা করতে হবে, যে টেবিল, যে ফিগার, যে ডায়াগ্রাম, যে ম্যাপ দিয়েছি তার যথাযথ ব্যাখ্যা এবং তার প্রাসঙ্গিকতা উল্লেখ করতে হয়। কোনো একটা ডায়াগ্রাম শুধু বলে দিলেই হলো তোমরা যেমন করো এই ডায়াগ্রামটা এই বলছে না। আমি ধরো একটা কার্বন ডাইঅক্সাইড এমিশনের উপরে কাজ করছি, দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশনের কার্ভটা ক্রমশ বাড়ছে, তা আমি বলে দিলাম এই সাল থেকে এই সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা বেড়েছে এবং আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই সালে এত ছিল, এই সালে এই চেয়েছে, সুতরাং তার বৃদ্ধির হার হলো এই পর্যন্ত হলো বাবা রেজাল্ট। নাও ইটস ওপেন টু ডিসকাশনে কেন বলবো হোয়াই দিস কার্ভ ইজ ইনক্রিজিং ইন নেচার, why this increment has been accelerated in last 1 or 2 decade, কেন লাস্ট একটা কি দুটো দশকের মধ্যে এই কার্ভটার যে বৃদ্ধির হার সেটা হঠাৎ করে বেড়ে গেছে। এই কার্যকারণ তত্ত্ব যদি ব্যাখ্যা করতে পারি দেন ইট ইজ ডিসকাশন। নেক্সট হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, ডিসকাশনের পরে যেটা দিতে হয় সেটা হচ্ছে নোট দিতে হয়, যে আলটিমেটলি এর মধ্যে হয়তো কোনো একটা জায়গায় হঠাৎ করে কোনো ডেটা মিসিং হয়ে গেছে, সেই জায়গাটার প্রপার রেজাল্ট আসছে না, কিন্তু সেই জায়গাটাকে সিগনিফাই আমরা সাধারণত কী করি না ওই জায়গাটাকে অ্যাভয়েড করি যাতে কেউ ধরতে না পারে। না, ইট শুড বি মেনশন, নিচেই এনবি দিয়ে আমাদেরকে লিখে দিতে হয় যে এই জায়গাটা আমার টোটাল ডিসকাশন থেকে ডিফার করছে এবং তার পেছনে কারণ হলো এই। দিস শুড বি অলসো ইনকর্পোরেটেড ইন ইউর ডিসকাশন পার্ট ইন সেপারেট প্যারা। আচ্ছা, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ, আমরা যেখানে ভুল করি, আমাদের রিসার্চাররা ভুল করে, সেটা হচ্ছে সমস্ত বিশেষ করে টেবিলগুলো রিগোরাস টেবিল, আমি 1901 সাল থেকে 2011 সাল পর্যন্ত যত সেন্সাসের ডেটা তার উপরে অ্যানালিসিস করেছি, বিরাট বড় বড় টেবিল, সেই টেবিলগুলোকে আমি কি মূল রিসার্চের বডির মধ্যে দেবো? না, মূল রিসার্চের বডির মধ্যে দিলে রিসার্চটা অনেক মোটা হয়ে যাবে এবং কিছুক্ষণ পর আলটিমেটলি যিনি রিসার্চটা পড়বেন তার তিনি ধৈর্যহারা হয়ে যাবেন। ওই জন্য কী করতে হয়, এই সমস্ত বড় বড় টেবিল, বড় বড় ডায়াগ্রামগুলোকে আমরা সাধারণত অ্যাপেন্ডিক্সে পাঠাই এবং সেটা যখন আমরা ব্যাখ্যা করব তখন সেই অ্যাপেন্ডিক্সে রেফার করে দেওয়া হয়, যে অ্যাপেন্ডিক্স 1-এর মধ্যে অ্যাপেন্ডিক্সের এত নম্বর পাতায় আমার এই ডেটাটা আছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আচ্ছা, ইনক্লুড অনলি ইউর ওন অবজার্ভ রেজাল্ট, এই সেকশানে মূলত মূল রিসার্চের বিষয়বস্তুই থাকবে, অন্যরা কে কী বলে গেছে, অন্যের ইনফারেন্স সাধারণত এখানে টানা হয় না। এই পোর্শনে একমাত্র আমার রেজাল্ট এবং সেই রেজাল্ট সম্বন্ধে আমার কি বক্তব্য, আমার মানে রিসার্চারের স্টেটমেন্ট, সেটাই একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত। আচ্ছা, এখানে মনে রাখতে হবে হোয়াট ইউ এক্সপেক্টেড টু ফাইন্ড আর হোয়াট ইউ আর সাপোজ টু হ্যাভ অবজার্ভড, এই জায়গায় আমরা বলবো না, অর্থাৎ আমি কি পেতে চাইছিলাম আর আমি কি পেলাম এটা আমায় হাইপোথিসিস বিল্ডিংয়েই বলে দিয়েছি, সুতরাং এখানে আর দ্বিতীয়বার বলার দরকার নেই। মানে আমি কি পেতে চাইছিলাম, আমার কি পাওয়া উচিত ছিল কিন্তু আমি পেলাম না, এটা এখানে বলা যাবে না। এখানে বলতে হবে আমি কি পেলাম এবং এই যেটা পেলাম এর কার্যকারণ তত্ত্ব কি, বাস। এখানে কিন্তু কি পেতে পারতাম, কি হলে কি হতে পারত, এই যে অব্লিগেটরি ব্যাপার স্যাপার, এই যে প্রি অ্যাজাম্পশনের ব্যাপার, অর্থাৎ এখানে কোনো প্রি অ্যাজাম্পশন বা এখানে কোনো আলটিমেট মানে ফিউচার ইনফারেন্স থাকবে না। পসিবল আউটকাম যেটা হয়েছে, যেটা এসে পৌঁছেছে হাতে, সেই রেজাল্টটাই বলতে হবে, কি হতে পারত সেটা আমার এখানে বিবেচ্য বিষয় নয়। ক্লিয়ার? আর রেফারেন্সেস টু আদার ওয়ার্কস, অন্য লোকের কাজ, অন্য লোক কিছু একটা বলেছে সেই জিনিসটা কোটেশন দিয়ে এইখানে বলা যাবে না। এখানে অন্যের বিষয়বস্তুর কোনো রকম আগমন ঘটবে না, এখানে একমাত্র যিনি রিসার্চ করছেন তার কথা এর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি মোটামুটি ডিসকাশনটা আলাদা করলাম, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন। আচ্ছা, এই রেজাল্টস অ্যান্ড ডিসকাশন আলাদা থাকাই ভালো, থাক তাহলে এটা মুছিয়ে দিই। ডিসকাশন বলে দিয়েছি পরে আমি। ওকে, রেজাল্টস গেল, ডিসকাশন গেল, এরপরে আসছে কনক্লুশন। এই কনক্লুশনে মনে রাখতে হবে আমি যতটা টোটাল কাজ করেছি, যত এক্সপেরিমেন্ট করেছি, যত স্টেটমেন্ট তৈরি হয়েছে, যত নিউ ফাইন্ডিংস এসেছে বা যা নিউ মেথোডোলজি এসেছে, আলটিমেটলি টপ টু বটম অ্যাপ্রোপ্রিয়েট এবং সায়েন্টিফিক প্রসিডিওরের মাধ্যমে জিনিসটাকে টোটাল সামারি করে আলটিমেট আউটকামটাকে ছোট করে বলে দেওয়ার নামই হলো
কনক্লুশন, উপসংহার। এবং অবশ্যই এই জায়গাতে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিউচারে আমি এই কাজটাকে নিয়ে কোনো রকম ফার্দার কিছু ভাবছি কিনা, বা এই কাজটা করতে গিয়ে আমার কোন কোন জায়গাটা রয়ে গেল যেটা আমি এখনও হাত দিতে পারলাম না, অর্থাৎ ছোট করে টোটাল কাজের যে লিমিটেশনটা সেইটাই কনক্লুশনের জায়গায় বলে দিলে ভালো হয়, যে আমি এতদূর পর্যন্ত কাজ করতে পারলাম, কিন্তু এর পরবর্তী এই জায়গাগুলো এখনও কাজের অবকাশ আছে, এই জায়গাগুলোই আমি ভবিষ্যতে আবার এক্সপ্লোর করতে চাই।